সাল 1870। বঙ্গোপসাগরের তীরবর্তী নিঝুম এক গ্রাম। রাত গভীর হতেই গভীর সমুদ্র থেকে ভেসে আসতো ভয়ঙ্কর কামানের শব্দ। আতঙ্কে সাধারণ জনগণ বাইরে বের হয়ে আসতো। বাইরে এসে তারা কোনো কিছুই খুঁজে পেত না, অথচ রহস্যময় সেই শব্দ পরপর 3বার শোনা যেত বরিশাল, নোয়াখালী কিংবা সুদূর কলকাতাতেও। এশিয়াটিক সোসাইটি থেকে শুরু করে তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন গভীর রাতে সাগরের বুক চিরে ভেসে আসা এই শব্দ রহস্য উন্মোচনের চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছেন। চোখে মুখে আতঙ্ক আর ভয় নিয়ে সারা রাত জেগে থাকতো সাধারণ জনগণ, আর বঙ্গোপসাগরের বুকে নেমে আসতো ভৌতিক সেই রাত। প্রাচীনকাল থেকেই বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা অবিভক্ত বাংলা ছিল ধন সম্পদে পরিপূর্ণ। আর এই ধন সম্পদের টানেই 1602 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমবারের মতো পদার্পণ করে বঙ্গোপসাগরে। বেশ কিছুদিন তাদের ব্যবসা বাণিজ্য বেশ ভালোই চলছিল, কিন্তু বিপত্তি দেখা দেয় যখন বঙ্গোপসাগর উপকূলে পর্তুগিজ এবং আরাকানি মগ জলদস্যুদের প্রভাব বাড়তে থাকে। মগ জলদস্যুরা নির্বিচারে সম্পদ কেড়ে নিত। এছাড়াও পর্তুগিজ জলদস্যুরা মানুষজনকে অপহরণ করে নিয়ে যেয়ে দাস হিসেবে বিক্রি করে দিত। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার শাসনকর্তা হিসেবে আবির্ভূত হয় ব্রিটিশরা। 1759 সালে ব্রিটিশদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন ডাচরা। এরপর তারা চিরতরে বিদায় নেয় বাংলা থেকে। আরাকান এবং পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে বঙ্গোপসাগরের অধিবাসীদের রক্ষা করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বিখ্যাত নৌবহর নিয়ে নিয়মিত পাহারা দিত বঙ্গোপসাগরকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়মিত টহলদারির কারণেই মূলত বঙ্গোপসাগর থেকে পর্তুগিজ এবং আরাকান জলদস্যুরা উধাও হয়ে যায়। বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিলেও বঙ্গোপসাগরের উপকূলবর্তী জনসাধারণ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বর্তমানে বরিশাল নামে পরিচিত শহরটির পূর্ব নাম ছিল বাকেরগঞ্জ। 1875 সালে বাকেরগঞ্জের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট এবং ঐতিহাসিক হেনরি বেভারিজ তার বিখ্যাত বই দ্য ডিস্ট্রিক্ট অফ বাকেরগঞ্জে প্রথমবারের মতো এই ঘটনার বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করেন। তিনি বলেন, এই শব্দগুলো কোনো বানানো গল্প নয়, এটি এতটাই বাস্তব, ব্রিটিশ সিভিল সার্ভিস অফিসাররা নিজেরা রাতের পর রাত জেগে এই শব্দের উপস্থিতি রেকর্ড করতেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, 1888 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এই অদ্ভুত ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্টে যে তথ্য উঠে আসে তা ব্রিটিশ অফিসারদের মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দেখা গেল এই শব্দ শুধু বরিশালেই সীমাবদ্ধ ছিল না। খুলনা, নোয়াখালী, ফরিদপুর, ময়মনসিংহ কিংবা সুদূর কলকাতার মানুষজনও একই দিনে একই সময়ে এই অদৃশ্য শব্দ শুনেছেন। প্রথম দিকে এই শব্দ যখন শোনা যেত তখন স্থানীয়দের বিশ্বাস ছিল বার্মার আরাকান ও পর্তুগিজ জলদস্যুরা সমুদ্রে যুদ্ধ করছে। কিন্তু হেনরি বেভারিজ নিজেই ব্রিটিশ রয়্যাল নেভি নিয়ে বঙ্গোপসাগরে অনুসন্ধান চালান। নেভির স্পষ্ট রিপোর্ট ছিল ওই সময়ে সমুদ্রে কোনো যুদ্ধজাহাজ বা জলদস্যুর নোঙর ছিল না। স্থানীয়রা আরও বিশ্বাস করতেন হয়তো পর্তুগিজ জলদস্যুরা রাতের অন্ধকারেই বের হতেন। তারা অন্য সময় লুকিয়ে থাকতেন এবং তারা একটি খাল খনন করেছিলেন, যেই খাল দিয়ে তারা বঙ্গোপসাগরে আসতেন। পরবর্তীতে সেই খালটি পটুয়াখালী নামে পরিচিতি পায়। তবে হেনরি বেভারিজ তন্ন তন্ন করে খুঁজেও বঙ্গোপসাগরের বুকে পর্তুগিজ কিংবা আরাকান জলদস্যুদের কোনো ট্রেস পাননি, এবং এরপর থেকেই মূলত অজানা এক আতঙ্ক চেপে বসে বঙ্গোপসাগরের তীরবর্তী মানুষজনদের। বিভিন্ন সময়ে বিজ্ঞান এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। ভূতত্ত্ববিদ স্যার থমাস হল্যান্ডের মতে বঙ্গোপসাগরের তলদেশে প্রচুর পরিমাণ মিথেন এবং কাদা জমা হয়ে থাকে। যখন সাবমেরিন গ্যাস পকেটগুলো প্রবল চাপে একসাথে ফেটে যায় তখন পানির 1000 ফুট নিচে বিকট পপ সাউন্ড তৈরি করে, যা বায়ুমণ্ডলে এসে কামানের গর্জনের মতো শোনায়। আধুনিক ভূবিজ্ঞানীরা একে স্কাই কোয়েক নামে অভিহিত করে থাকেন। ভারত এবং বঙ্গোপসাগরের তলদেশে টেকটনিক প্লেটের সূক্ষ্ম নড়াচড়ার কারণে বায়ুমণ্ডলে এক ধরনের শকওয়েভ তৈরি হয়, যা মাইলের পর মাইল
বিকট আওয়াজ হয়ে ছড়িয়ে পড়ে। কিন্তু সবচেয়ে রহস্যজনক বিষয় কি জানেন? 1920 সালের পর থেকে, অর্থাৎ বিংশ শতাব্দীর মাঝামাঝি এসে এই শব্দ আর শোনা যায়নি। বিজ্ঞান হয়তো আমাদের কিছু লজিক্যাল অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু 100% গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারেনি বঙ্গোপসাগরের বুকে যে অদৃশ্য কামানের মতো শব্দ তৈরি হতো তার পেছনের আসল সত্য।